should go. She thinks I should go. আর্ল বোর্গকে আপনার কি মনে হয়, বোর্গ কি একজন ভালো মানুষ ছিল? র্যাগনারের কথা মেনে নিয়েছিল বলে তাকে কি তিনি সম্মান করতেন? মোটেও তা নয়। আসলে ভাইকিংসদের আরেকটা ভাষায় ডাকা হতো, সেটা হলো বর্বর জাতি। এটা সত্যি যে বর্বরতার পাশাপাশি সবখানেই এই ভাইকিংসরা নিজেদের হিংস্রতার স্বাক্ষর রেখে যেত, এমনকি সেটা নিজেদের মধ্যে হলেও। র্যাগনার ল্যাডব্রোক তৃতীয় পশ্চিম অভিযানে রাজা হেরিকের পাশাপাশি বোর্গকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বোর্গ তখন রাজি হয়নি তার সাথে যেতে। র্যাগনার যখন ওয়েসেক্সের অভিযানে ব্যস্ত, তখন আর্ল বোর্গ তার নিজের ভূমিতে বসে অন্য একটা প্ল্যান রচনায় মনোনিবেশ করেছিল। র্যাগনারের অনুপস্থিতির সুযোগে বোর্গ তার অঞ্চলে আক্রমণ চালানোর বিষয়ে একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন এবং দ্রুততার সাথে সৈন্য সংগ্রহ করতেও শুরু করেছিল সে। এখন প্রশ্ন আসতে পারে, সেই যুদ্ধে আর্ল বোর্গ এবং রাজা হেরিকের মধ্যে সবকিছু তো মিটমাট হয়ে গিয়েছিল, তাহলে কেন বোর্গ আবার একটা আগুন নিয়ে খেলার চিন্তা করেছিলেন, তাও আবার র্যাগনারের মতো এক হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর সাথে? আসলে সেই যুদ্ধের পর আপনারা হয়তো খেয়াল করেছেন, পশ্চিম অভিযানে সে কিন্তু র্যাগনারের সাথে যায়নি, কারণ সে র্যাগনারের উপরে কিছুটা ক্ষোভ পুষে রেখেছিল। তাই সে র্যাগনারের অঞ্চল দখল করার শপথ করেছিল। বোর্গ র্যাগনারকে এর মাধ্যমে আসলে বোঝাতে চেয়েছিল এই অঞ্চলের নতুন রাজা আগামীতে সে হতে চলেছে। তো এরপর সব প্রস্তুতি শেষ করে আর্ল বোর্গ তার শক্তিশালী যোদ্ধাদের নিয়ে 5টি জাহাজের একটা বহর নিয়ে একদিন কার্টেগাট প্রণালীর উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছিল। আসলাগ মানে র্যাগনারের দ্বিতীয় স্ত্রী অবশেষে একটা ছেলের জন্ম দেয়। আসলাগের পেটে র্যাগনারের সন্তানের জন্মটা স্বাভাবিকভাবেই কার্টেগাটবাসীদের জন্য একটা আনন্দের উপলক্ষ হওয়া উচিত ছিল, কিন্তু সিগি যখন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে দেখতে পায়, তখন অবাক হয়ে সে লক্ষ্য করে এই বাচ্চাটির ডান চোখে একটা অদ্ভুত চিহ্ন রয়েছে এবং সেটা দেখতে অনেকটা সাদা অ্যাডারের মতো। সন্তানকে দেখে সিগির চমকে যাওয়া লক্ষ্য করে আসলাগ বলে তার এই ছেলের নাম তার বাবার সম্মানে সে রেখেছে সিগার্ড। আপনারা যারা ভাইকিংসদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা রাখেন বা জানেন, তারা জানেন এই শিশুটি ভবিষ্যতে সেই ব্যক্তি হয়ে উঠবে যে সিগার্ড দ্য স্নেক আই নামে পরিচিত হবে ইতিহাসে। তো সিগার্ডের জন্মের পরপরই এই ভাইকিংস উপজাতি একটা বিশাল সংকটের মুখোমুখি হয়। সংকটটা ছিল আর্ল বোর্গ, কারণ সিগার্ডের জন্মের কয়েকদিনের মধ্যেই আর্ল বোর্গ তার জাহাজের বহর নিয়ে র্যাগনারের অঞ্চলের অনেক কাছে এসে পৌঁছায়। তার আগমন এমন একটা ইঙ্গিত দিয়েছিল সেদিন যে শীঘ্রই একটা বিশাল ভাইকিং গৃহযুদ্ধ অগ্নুৎপাতের মতো এই কার্টেগাটে আসতে চলেছিল। কিন্তু বোর্গ যখন ফাইনালি তাদের গ্রামের কাছে এসে পৌঁছান, তখন গ্রামের প্রায় সব পুরুষ পশ্চিমের অভিযানে র্যাগনারের সাথে গিয়েছিল। ফলে এ সময় এই কার্টেগাট প্রণালীর গ্রামটিতে শুধু বৃদ্ধ, দুর্বল এবং মাদকাসক্ত কিছু পুরুষ, মানে তাদেরকে অনেকটা অকর্মাই বলা যেত, তো তারাই অবশিষ্ট ছিল। কিন্তু রোলো ছিল তাদের মধ্যে, আর এই রোলো একাই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বোর্গের যোদ্ধাদের বিরুদ্ধে। বোর্গের আক্রমণ বা আগ্রাসন যেটাই বলি না কেন, সেটার প্রতিরোধ করতে ছাড়েননি কিন্তু রোলো। আচ্ছা, আপনাদের রোলোর কথা মনে আছে তো? সেই ঘটনার পর রোলো কিন্তু অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছিল, মানে বোর্গের সাথে যোগ দিয়ে র্যাগনারের বিরুদ্ধে যুদ্ধের পরের কথা বলছি। এবং সে যখন চলে যেতে চাইছিল ওই কার্টেগাট থেকে, তখন সিগির কারণে সে আবার এখানেই রয়ে যায়। এমনকি সে ডিপ্রেশনে ভোগার কারণে র্যাগনারের সাথে তৃতীয় অভিযানেও যোগ দিয়েছিল না। তো বোর্গের বাহিনীর আগমন দেখে বিপদটা ঠিকই টের পেয়েছিল এই অভিজ্ঞ রোলো, এবং সে এটাও বুঝতে পেরেছিল তার একার পক্ষে এই খুনি বাহিনীকে ঠেকিয়ে দেয়া কোনো মতেই সম্ভব নয়। ফলে রোলোর প্রথম যে কাজটা হয় সেটা হলো র্যাগনারের স্ত্রী আসলাগ এবং সন্তানদের জন্য নিরাপদ একটা ব্যবস্থা করা। তবে তার সাথে সে সময় সিগি বড় একটা ভূমিকাও পালন করেছিল। বোর্গের আগমন দেখেই সিগি তাদের গ্রামের পিছনের পাহাড়ে লুকানোর জন্য তাদের নিয়ে রওনা হয়। তারপর তখনও গ্রামে যারা কিছুটা যুদ্ধ করার ক্ষমতা রাখত, তাদের নেতৃত্ব দেয় রোলো। গ্রামবাসী বোর্গকে প্রতিরোধ করার জন্য অবস্থান নেয় উপকূলে, কিন্তু বোর্গের হিংস্র যোদ্ধাদের তোপের মুখে রোলোর লোকজন একে একে পটল তুলতে শুরু করে। রোলো ছিল তাদের মধ্যে শুধুমাত্র এমন একজন ব্যক্তি যে শুধু যুদ্ধের জন্য সক্ষম ছিল, তাই তার পক্ষে স্বাভাবিকভাবেই বোর্গের এই খুনে যোদ্ধাদের সাথে পেরে ওঠার কথাও নয়। তাই অল্প সময়ের মধ্যেই রোলোর যোদ্ধাদের প্রায় সবই মারা যায়। তাই পিছু হটতে বাধ্য হয় র্যাগনারের ভাই।
যারা তখনও বেঁচে ছিল সেই গ্রামবাসীদের নিয়ে পেছনে ফিরে যাওয়া ছাড়া রোলোর আর কোনো উপায় ছিল না। তবে বোর্গ বুঝতে পারেননি রোলো ইতিমধ্যেই এই পেছনে যাওয়ার পরেও একটা ফাঁদ তৈরি করে রেখেছিল তাদের জন্য। বোর্গের সৈন্যরা যখন তাদের পিছু নিয়ে একটা গলিতে এসে পৌঁছায় তখন গ্রামবাসীরা প্রতিরোধ শুরু করে। আগে থেকেই লুকিয়ে রাখা তীর বর্ষা দিয়ে আক্রমণ শুরু হয় বোর্গের বাহিনীর উপরে। এই আচমকা আক্রমণে তার বেশ কিছু যোদ্ধা মারা যায়, কিন্তু সেটা সত্ত্বেও রোলো বুঝতে পারছিল এভাবে তাদের বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যাবে না। তাই সে বোর্গের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সময় একজন প্রবীণ লোক তাকে বাধা দেয়। সে রোলোকে বলে সেখান থেকে দ্রুত চলে যেতে। বৃদ্ধ তাকে যুক্তি দেখিয়ে বলে রোলোর এখন সর্বোচ্চ অগ্রাধিকার হলো র্যাগনারের স্ত্রী এবং তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা। রোলো প্রথমে তার কথা শুনতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধের জোড়াজুড়িতে বাধ্য হয় র্যাগনারের ভাই। রোলো এর একটু পর একটু আগে পালিয়ে আসা র্যাগনারের স্ত্রী সন্তানদের কাছে এসে পৌঁছায়। সেখানে আরও কিছু গ্রামবাসীকেও সে দেখতে পায়। তারা তাদের পিছু পিছু নিয়ে চলে এসেছিল। পিছু হটার সময় তারা গ্রাম থেকে ভেসে আসা আর্তচিৎকার শুনতে পায়। এসব শুনে রোলোর মনে হতে থাকে তার মনের মধ্যে যেন কেউ ছুরি দিয়ে কেটে ফালা ফালা করে ফেলছে। এতদিনের এই আবাসস্থল তার, আর এখন সেটা অন্যের দখলে। তো সেখান থেকে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর রোলো র্যাগনারের স্ত্রী আসলাগ এবং তার দল অবশেষে জরাজীর্ণ একটা ফার্মস্টেডে এসে পৌঁছায়। জায়গাটাকে রোলো কিছুটা নিরাপদ মনে করে এবং সেখানেই সে ক্যাম্প স্থাপন করতে চায়। কিন্তু আসলাগ যে বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, সে এটা দেখে অনিচ্ছা প্রকাশ করে। কিন্তু বাস্তবতা বুঝতে পেরে অবশেষে সেখানেই বসতি গড়ে তোলে ঘর ছাড়া এই দলটি। অন্যদিকে আলবোর্গ র্যাগনারের অঞ্চল দখল করার পর সেখানকার ভূমিসহ সবকিছু পরিচালনা করতে শুরু করেছিল। একদিন সে কাট্টেঘাটের সব বাসিন্দাকে একটা স্কোয়ারে ডেকে নেন। সে তাদের উদ্দেশ্যে সেদিন বিস্তারিতভাবে সেই বিষয়টাই বর্ণনা করতে শুরু করেছিল যে কিভাবে র্যাগনার তার কথার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এই বক্তব্যের মাধ্যমে বোর্গ মূলত এটাই বোঝাতে চাইছিল র্যাগনারের সেই বিশ্বাসঘাতকতার কারণেই তার অঞ্চল দখলে নেওয়ার তার সমস্ত অধিকার রয়েছে। এ সময় উপস্থিত জনতার মধ্যে বোর্গ এবার সেই স্বপ্নদ্রষ্টা দ্য সিয়ারকেও দেখতে পায়। একে দেখে বোর্গ বুঝতে পারে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন। তাই সবাই বিদায় নিলে সেদিন বোর্গ দ্য সিয়ারকে খুঁজে বের করেন এবং তার ভবিষ্যৎ সম্পর্কে তার কাছে সে জানতে চায়। বোর্গ ভেবেছিল এই ভবিষ্যৎ দ্রষ্টা তার জন্য ভালো কিছুর ইঙ্গিত হয়তো দিবেন, কিন্তু সিয়ার সেদিন তাকে ভালো মন্দ কিছুই বলেনি। এই নিশ্চুপতাকে ভালো কিছুরই ইঙ্গিত ধরে নিয়ে বোর্গ দেখা করা শেষ করে অনেক খুশি মনেই সেদিন চলে এসেছিলেন। কিন্তু বোর্গ ভাবতেও পারেননি ভাইকিংসদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে মৃত্যুটা তার জন্য অপেক্ষা করে রয়েছে সামনে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে এবং একে একে 4টা বছর অতিবাহিত হয়ে যায়। কাট্টেঘাটে এখন আলবোর্গের রাজত্ব চলছে। র্যাগনার অনেকদিন ধরে ইংলিশ ভূখণ্ডে অভিযানে ব্যস্ত রয়েছেন। কিন্তু এই 4 বছর পর এবার আমাদের র্যাগনারের প্রথম স্ত্রী লেগার্থাকে দেখানো হয়। সেই সাথে আরেকজন লোককেও আমরা দেখতে পাই, যে লোকটা এতদিন লেগার্থাকে বিশ্রীভাবে অপমান করে আসছিল। লেগার্থার স্বামী ছিল এই লোকটা, কিন্তু লেগার্থা তার খারাপ আচরণের জন্য তাকে পছন্দ করত না। সেদিনের এই অত্যাচারের কারণে বাইরে দাঁড়ানো তার ছেলে বিয়র্ন বুঝতে পারছিল তার মায়ের সাথে খারাপ আচরণ করা হচ্ছে। ফলে সে ভেতরে ঢুকে যখন এটার প্রতিশোধ নিতে যাবে, ঠিক তখনই লেগার্থা বেরিয়ে এসে তাকে থামায়। সে তার ছোরা বের করে এই জানোয়ার সৎ বাবাকে জবাই করতে প্রস্তুত হয়। আর এটা দেখে লেগার্থা তাকে থামিয়ে দিয়ে বলে সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে লেগার্থা ঠিক কিভাবে আসলো? এর উত্তরটা জানার জন্য আমাদের 4 বছর আগের সেই সময়টাতে ফিরে যেতে হবে। 4 বছর আগের সেই দিনটিতে লেগার্থা যখন র্যাগনারকে ডিভোর্স দেওয়ার পর বিয়র্নকে নিয়ে চলে আসে, তখন সেদিন অনেক দূরের একটা এলাকা হেডিবিতে এসে পৌঁছায় সে। লেগার্থা সেখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সেখানকার এক আর্লকে বিয়ে করে। এই আর্লের নাম ছিল সিগভার্ড। তবে সিগভার্ডের আচরণ ছিল খুবই জঘন্য টাইপের। বিয়ের কিছুদিনের মধ্যেই লেগার্থা এই আর্লের খারাপ রূপটা দেখতে পেয়েছিল। সারাদিন মদ্যপানের পর লেগার্থাকে মারধর করাই ছিল সিগভার্ডের নিত্যদিনের রুটিন। তারপর থেকে এই অসভ্য লোকটা সব অত্যাচার সহ্য করে সে এতদিন তার সাথে ঘর করে আসছিল। বিয়র্ন ছোট থাকায় তার মায়ের অত্যাচার দেখেও সে তার সৎ বাবাকে প্রথমে কিছু বলতে পারত না। কিন্তু এতদিনে বিয়র্ন একজন শক্তিশালী যুবক হয়ে উঠেছিল।
তাই সেদিন লেগার তাকে মারধর করার কারণে এবার সেই আগের ছোট্ট ছেলেটি যে এখন যুবক হয়ে উঠেছিল সে আর সহ্য করতে পারছিল না। তো আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম তার মা সিগবার্ডের কাছে অত্যাচারিত হওয়ায় সে রেগে তাকে খুন করতে যায়, কিন্তু লেগার্থা তাকে বাধা দেয়। বিয়র্নের সেদিন তার বাবা র্যাগনারের কথা খুব মনে পড়ছিল, কারণ সে প্রথম থেকেই র্যাগনারের প্রচণ্ড ভক্ত ছিল। তবে এদিকে বিয়র্ন তার বাবাকে ভেবে চললেও ওদিকে র্যাগনার কিন্তু তখনও ইংল্যান্ডের অভিযানে ব্যস্ত ছিল এবং সে এগবার্টের সাথে ভূখণ্ডের দখলের বিষয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছিল। এই এগবার্টের সাথে র্যাগনারদের কিরূপ জ্ঞানজাম শুরু হয়েছিল সেটার পুরো প্রেক্ষাপট কিন্তু আমরা গত পর্বে দেখেছি। তাই দ্বিতীয় সিজন শুরুর পর্বটা যারা দেখেননি তারা প্লিজ সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন। তো সে যখন এগবার্টের সাথে প্রস্তুতি নিচ্ছে তখন সে এরকম একদিন দেখতে পায় একটা জাহাজ তাদের কাছে এসে পৌঁছায়। জাহাজে থাকা লোকেরা খবর নিয়ে এসেছিল আলবোর্গ র্যাগনারের অঞ্চল দখল করে নিয়েছে। আর এটা শুনে ভয়ঙ্কর রেগে যায় র্যাগনার ল্যাডব্রক। ইংল্যান্ডের নতুন ভূমি এবং গুপ্তধন র্যাগনারের কাছে তার স্ত্রী এবং সন্তানের চেয়ে স্বাভাবিকভাবে বেশি গুরুত্বপূর্ণ ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নেন পরের দিন সকালেই কাট্টেঘাটে ফেরার জন্য প্রস্তুতি নেবে সে। কিন্তু এসব শুনে হরি তার সাথে এবার যেতে রাজি হয় না। কারণ হলো সে তখনও এগবার্টের কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে চেয়েছিল। যেহেতু হরিক ইংরেজি বুঝতো না তাই সে চেয়েছিল অ্যাথেলস্থান তার সাথে থাকুক। হরিকের এসব কথা শুনে র্যাগনার অ্যাথেলস্থানের সাথে পরামর্শ করে এবং তাকে হরিকের সাথে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। অ্যাথেলস্থানকে হরিকের সাথে রেখে পরের দিন সকালে র্যাগনার ল্যাডব্রক তার 4টা জাহাজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। স্ত্রী ও সন্তানদের খুঁজে বের করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। কিন্তু কাট্টেঘাটে ফেরার পথে তারা আবারও একটা ঝড়ের সম্মুখীন হয়। কিন্তু এসব প্রতিকূলতার পরেও র্যাগনার একসময় ফ্লোকির বাড়িতে গিয়ে পৌঁছাতে পারে। কিন্তু র্যাগনারের 4টি জাহাজের মধ্যে তখন মাত্র 2টি অক্ষত ছিল। র্যাগনার ফ্লোকির বান্ধবী হেলগার কাছ থেকে জানতে পারে তার স্ত্রী এবং সন্তানরা একটা ছোট্ট খামারে লুকিয়ে আছে। এ কথা শোনার পর দেরি না করে র্যাগনার সরাসরি সেখানে চলে যায়। পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ার পর র্যাগনার তার 2 ছেলেকে নিয়ে আসলাগের পাশে এসে দাঁড়ায়। এ সময় সে তার শিশুপুত্র সিগার্ডের চোখের দিকে তাকিয়ে দেখতে পায় তার ডান চোখটি একটা সাপের চোখের মতো। র্যাগনারের চমকে যাওয়া দেখে অ্যাসলার তাকে বলে এটা এক ধরনের অভিশাপ, কিন্তু র্যাগনার তার কথা মানতে চায় না। সেটা মনেই করতো না। র্যাগনার ভাবছিল এটা তার জন্য ওডিনের পক্ষ থেকে একটা উপহার, কোনো অভিশাপ নয়। এটা দেবতারা তার উপরে একটা চিহ্ন এঁকে দিয়েছে যা হয়তো ইঙ্গিত দেয় যে সে ভবিষ্যতে মহান কিছু কাজ সম্পাদন করবে তার জাতির জন্য। সেদিন রাতে র্যাগনার যখন আসলাগের সাথে ঘনিষ্ঠ হয় তখন রোলো তাদের কাছে এসে হাজির হয়। ভাইকে বাইরে আসতে বলে রোলো র্যাগনারকে জানায় কিভাবে আলবোর্গ তাদের এই অবস্থা করলো। ভাইয়ের কাছে সবকিছু শুনে কিছুটা চিন্তায় পড়ে যায় র্যাগনার ল্যাডব্রক। তবে তার এই চিন্তার মূল কারণ ছিল তার জনশক্তি। ওয়েসেক্স থেকে আসার পথে ঝড়ের কবলে পড়ে তার 2টো জাহাজ বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং সেই সাথে সকল ক্রু সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই যোদ্ধার অভাব ছিল তার। তাই বোর্গের সাথে যুদ্ধ করার জন্য র্যাগনারের শক্তিও কম ছিল আপাতত তাদের তুলনায়। র্যাগনারের এ সময় একমাত্র আশা ছিল ইংল্যান্ড থেকে রাজা হরিকের ফিরে আসা এবং তার সাথে তার বাহিনীতে যোগ দেওয়া। যদি এটা হতো তবে একমাত্র তার মাধ্যমেই র্যাগনার বোর্গের হাত থেকে তার জমি পুনরুদ্ধার করতে পারত। কিন্তু র্যাগনার যা ভাবছিল সেটাই যে সবসময় হবে বিষয়টা তো আর তেমন নয়, তাই না? সে যখন হরিকের জন্য অপেক্ষা করতে শুরু করেছিল তখন ইংলিশ ভূখণ্ডে হরিক মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছিল বলা যায়। র্যাগনার চলে আসার একদিন পর অ্যাথেলস্থান এবং অন্যরা যখন শিকারে বেরিয়েছিল তখন এগবার্টের কিছু সৈন্য হরিকের বাহিনীর উপরে চোরাঘোপ্তা আক্রমণ শুরু করে। সেদিন অনেকটা সৌভাগ্যবশত অ্যাথেলস্থান সেই অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে পড়ে একসময় অ্যাথেলস্থান এবং পাহাড়ের একটা জায়গায় এসে প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর সে যখন আবার জেগে ওঠে তখন অ্যাথেলস্থান নিজেকে ইংরেজ সেনাদের ঘেরাটোপে বন্দি অবস্থায় দেখতে পায়। ইংরেজরা স্পষ্টতই তার মতো বিশ্বাসঘাতককে সহজে ছেড়ে দেবে না এটা ধারণা করাই যাচ্ছিল। অন্যদিকে একই সময় বিয়র্ন জানতে পেরেছিল তার বাবা র্যাগনারের এলাকা বোর্গ দখল করে নিয়েছে, আর এটা শুনে তার বেশ খারাপ লাগে। বিয়র্ন চাইছিল তার বাবাকে কাট্টেঘাটের জমি পুনরুদ্ধার করতে সাহায্য করতে। ফলে সেই চিন্তাটা মাথায় নিয়েই বিয়র্ন তার মাকেই কথাটা জানায়। তার মাধ্যমে বিয়র্ন মূলত সিগভার্ডকে সৈন্য পাঠাতে রাজি করাতে চেয়েছিল।
আর অনেক চিন্তার পর লেগার্থা সিগবার্টের সাথে কথা বলারও সিদ্ধান্ত নেয়। বিয়র্নের কথা রেশ ধরে লেগার্থা সেদিন সিগবার্টকে এটাই বলে যে আর্লবোর্গ র্যাগনারের এলাকা দখল করে নিয়েছে এবং সে হয়তো এরপর সিগবার্টের ভূমিতেও আক্রমণ করবে, তাই তার বিরুদ্ধে তাদের একত্রে কিছু করা উচিত। তাদের র্যাগনারের সাথে যোগ দিয়ে বোর্গকে এই এলাকা থেকে হটিয়ে দেওয়া উচিত। কিন্তু লেগার্থার এই প্রস্তাবে সিগবার্ট ভাবে লেগার্থার এখনও হয়তো র্যাগনারের প্রতি সফট অনুভূতি রয়েছে, তাই সে তার কথাতে রাজি হয় না। উপরন্তু লেগার্থার উপরে আবার চড়াও হয় সে। তবে সিগবার্ট যেহেতু তার স্বামী, তাই লেগার্থা তাকে কিছু বলে না। এরপর সে যখন দরজা খুলে দাঁড়ায় তখন দেখতে পায় বিয়র্ন হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তার উদ্দেশ্য ছিল লেগার্থাকে নির্যাতনকারীকে খুন করা। তবে লেগার্থা তার ছেলেকে এ সময় শান্ত করে এবং বলে তাকে শান্ত করার ভারটা আমার উপরই দিয়ে দাও। পরের দিন যে দৃশ্যটা আমরা দেখতে পেয়েছিলাম তাতে মনে হয়েছিল আগের রাত্রে লেগার্থা তার স্বামী সিগবার্টকে ঠিকই শান্ত করতে পেরেছিল। এর পরের দিন ফ্লোকিকে দেখা যায় তাড়াহুড়ো করে র্যাগনারকে জানায় তাদের দিকে বিরাট একটা বাহিনী এগিয়ে আসছে। ফ্লোকি ভেবেছিল হয়তো এটা আর্লবোর্গের লোকজন হবে। তার ডাক শুনে বাইরে বেরিয়ে এসে র্যাগনার দেখতে পায় এটা কোনো বোর্গের লোকজন নয়, এরা তার ভীষণ আপনজন, আর তারাই তাদের দিকে এগিয়ে আসছে। মানুষটিকে এ সময় ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায় এবং র্যাগনারের মুখের কোণে হাসিও ফুটে ওঠে। শেষ পর্যন্ত দীর্ঘ সময় পর র্যাগনার ল্যাডব্রোক তার স্ত্রী লেগার্থা এবং তার ছেলে বিয়র্নের দেখা পেয়েছিল। র্যাগনার তার ছেলের সাথে দেখা করে তাকে বুকে জড়িয়ে ধরে। 4 বছরের বিচ্ছেদের জীবন শেষে র্যাগনার ল্যাডব্রোক শেষ পর্যন্ত তার দীর্ঘদিনের প্রিয়তমা প্রাক্তন স্ত্রী লেগার্থাকে আবার দেখতে পায়। র্যাগনার তার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার পর লেগার্থা এটাকে তার সাথে প্রতারণা হিসেবে মনে করেছিল এবং আজ থেকে 4 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু অপ্রত্যাশিত হলেও সত্য যে র্যাগনারের সবচেয়ে কঠিন মুহূর্তে শুধুমাত্র এই বোকা মহিলাই তার জন্য ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলেন। তো সেদিন লেগার্থা তার সন্তান বিয়র্নকে সাথে নিয়ে র্যাগনারের কাছে এসে পৌঁছায় এবং তারপর সে তার প্রাক্তন বন্ধুদের সাথে দেখা করে। 4 বছর পার হয়ে গেলেও লেগার্থা সবাইকে মনে রেখেছিল, তবে তার জন্য সবচেয়ে বড় চমক ছিল তার ছেলে বিয়র্ন। র্যাগনার অবাক হয়ে বিয়র্নের দিকে তাকিয়ে থাকে। এই 4 বছরের ব্যবধানে বিয়র্ন একজন যুবক হয়ে উঠেছে। সেদিন সাধারণ শুভেচ্ছা বিনিময়ের পর তারা একত্রে আলোচনায় বসে। কিভাবে তারা তাদের হারানো বাড়ি পুনরুদ্ধার করতে পারবে সেই নিয়ে শুরু হয় আলোচনা। যদিও লেগার্থা তার সাথে সৈন্যদের নিয়ে এসেছিল এবং তাদের সম্মিলিত একটা বাহিনী বোর্গের থেকে কিছুটা সুবিধাই ছিল বলা যায়, কিন্তু তবুও বোর্গ একসময় এই বিষয়টা জানতে পারবে। ফলে সে তার এলাকায় পাহাড়ের ব্যবস্থা জোরদার করবে। তবে তারা এটা যদি বিশ্বাস করে যদি তারা মুখোমুখি লড়াই করে তবে বোর্গের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দিতে সক্ষম হবে র্যাগনার এবং লেগার্থা। এসব আলোচনার মধ্যেই তাদের আর একটা ব্যাপার মনে হয়। সেই বিষয়টা ছিল তাদের প্রাথমিক লক্ষ্য হলো আক্রমণের একটা উপায় খুঁজে বের করা। তবে যদি কাট্টেঘাটের বাইরে আর্লবোর্গকে নিয়ে আসা যায় তবে তার বিরুদ্ধে তাদের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এ সময় রোলো বলে তারা শীতকালে যে শস্য পেত সেগুলোকে পুড়িয়ে দেওয়া যেতে পারে, এতে বোর্গের খাদ্য নিরাপত্তা ভেঙে পড়বে। তবে রোলোর এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হতো, আর ঝুঁকি নিয়েই সেখানে কাউকে পাঠাতেও হতো। যদি খাবার নষ্টের এই প্ল্যানটা সফল করা সম্ভব হয় তাহলে বোর্গ অবশ্যই এলাকা ছেড়ে চলে যাবে। এই বিষয়টা এই মানুষগুলো সবাই প্রায় বুঝতে পেরেছিল। তো রোলোর এই প্রস্তাবে সবাই ভাবে এই পরিকল্পনাটি খুবই বাস্তবসম্মত। এই মিশনে র্যাগনার সিদ্ধান্ত নেয় তার সাথে সে বিয়র্নকে নিয়ে যাবে, কারণ সে দেখতে চেয়েছিল তার ছেলে সত্যিকারের একজন ভাইকিং হয়ে উঠেছে কিনা। সেদিন রাতে 4 জন মানুষ চুপচাপ একসময় কাট্টেঘাটে এসে পৌঁছায় এবং শত্রু শিবিরে অনুপ্রবেশ করে। বোর্গের ডেরা থেকে কিছুটা দূরে অন্ধকারে দাঁড়িয়ে তারা দেখতে পায় শস্য ভাণ্ডার করা পাহারায় রাখা হয়েছে। এ সময় শত্রুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য 2 যোদ্ধাকে অনেকটা ইচ্ছাকৃতভাবে নিজেদের অবস্থান জানিয়ে দেয়। রক্ষীরা যখন তাদের দেখে সতর্ক হয়ে ওঠে তখন র্যাগনার তার ছেলেকে নিয়ে শস্য ভাণ্ডারে গিয়ে ঢোকে। অন্যদিকে র্যাগনারের অন্য 2 যোদ্ধাকে দেখে ফেলে বোর্গের লোকেরা। ফলে স্বাভাবিকভাবেই শুরু হয় লড়াই এবং এ সময় র্যাগনারের এক যোদ্ধা মারা যায় এবং অন্যজনও বেশ আহত হয়। লোকটার উরু গভীরভাবে কেটে ফেলা হয়। তবে তাদের এই আত্মত্যাগ শেষ পর্যন্ত সফল হয়। র্যাগনার এবং বিয়র্ন সফলভাবে শস্য ভাণ্ডারে আগুন ধরিয়ে দিতে পারে এবং আহত যোদ্ধাকে সাথে নিয়ে নিরাপদে ফিরে আসে।
পরের দিন সকালে শীতের জন্য সঞ্চয় করে রাখা খাবার ধ্বংস হয়ে গিয়েছে জানতে পেরে বোর্গ এত রাগান্বিত হয়ে যায় যে সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। বোর্গ বুঝতে পেরেছিল এটা অবশ্যই র্যাগনারের কাজ, তাই বোর্গ তার পুরো বাহিনী নিয়ে র্যাগনারের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় এবং এর কিছুক্ষণের মধ্যেই সে তার সৈন্যদের নিয়ে র্যাগনারের অবস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু কিছুটা সময় আসার পর পথে তারা একজন যোদ্ধাকে রাস্তার মাঝে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। বোর্গ তাকে দেখে কিছুটা অবাক হলেও তার কাছে গিয়ে সে বুঝতে পারে এই লোকটা ইতিমধ্যেই মারা গিয়েছে এবং এটাও র্যাগনারেরই কাজ। সে এখানে একে এভাবে রাখার মাধ্যমে মূলত বোঝাতে চেয়েছে যে সামনে বোর্গের জন্য অপেক্ষা করছে র্যাগনার। মূলত এটা তার জন্য একটা মেসেজ। আর বোর্গ যখন এই বিষয়টা লক্ষ্য করছে তখন এর পরের মুহূর্তেই র্যাগনার তার প্রধান বাহিনী নিয়ে ঠিক বোর্গের সামনে এসে হাজির হয়। আর বলাই বাহুল্য ঠিক তখনই দুই পক্ষ ভয়ানক একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাইকিংসদের যুদ্ধ ছিল সত্যিই যথেষ্ট রক্তক্ষয়ী। তারা হেরে যাওয়া থেকে মৃত্যুটাকেই বেশি পছন্দ করত, তাই কেউ কাউকে ছাড় দিচ্ছিল না। র্যাগনার রোলোর পাশাপাশি লেগার্থা এবং বিয়র্নও সমান তালে লড়ে চলেছিল বোর্গের বাহিনীর বিরুদ্ধে। তাদের এই প্রতিরোধে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিল আরবোর্গ, তাই সে তার বাহিনীকে আপাতত 10 মিটার পিছু হটতে নির্দেশ দেয়। এরপর সে তার সমস্ত বাহিনীকে র্যাগনারের উপরে ঝাঁপিয়ে পড়তে বলে। যদিও তার এই রণকৌশল র্যাগনারকে কিছুটা কোণঠাসা করে ফেলেছিল, তথাপি তার বাহিনী লোকবল বোর্গের তুলনায় বেশি থাকায় লড়াইয়ের সুবিধা পাচ্ছিল র্যাগনার। তাছাড়া তারা তাদের বাড়ি এই ভিনদেশীদের থেকে উদ্ধারের জন্য একেবারে মরিয়া হয়ে লড়াই করছিল। তো দীর্ঘ সময় ধরে লড়াইয়ের পর বোর্গের পক্ষ ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়তে শুরু করে। র্যাগনারের বীরত্বের সাথে লড়াই দেখে বোর্গ বুঝতে পেরেছিল তার এই মুহূর্তে এদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। ফলে বোর্গ তার অবশিষ্ট সেনাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বোর্গের সাথে লড়াইয়ে জয়লাভের পর র্যাগনার তার অঞ্চলে ফিরে আসে। তাকে স্বাগত জানাতে কাট্টেঘাটের সাধারণ বাসিন্দারা সেদিন বেরিয়ে এসেছিল যার যার বাড়ি থেকে। তবে একটা বিষয় স্পষ্ট ছিল, 4 বছর আগে লেগার্থা চলে গেলেও তার মর্যাদা কিন্তু তখনও একই রকম ছিল এই মানুষদের কাছে। এতদিন দূরে থাকার পরেও লেগার্থার জনপ্রিয়তা আসলাককেও ছাড়িয়ে গিয়েছিল। সবাই যখন তাদের এই জয় উদযাপনে ব্যস্ত, তখন র্যাগনার কিন্তু এই খুশিতে যোগ দিতে পারেনি, কারণ সে জানত লেগার্থা শীঘ্রই চলে যাবে। সেদিনই র্যাগনার সেই স্বপ্নদোষটাকে খুঁজে বের করে। তার কাছে সে জিজ্ঞাসা করে লেগার্থাকে এখানে রাখার কি কোনো উপায় তার জানা আছে কিনা। স্বপ্নদোষটা তাকে বলে, তুমি তার সাথে প্রতারণা করেছিলে র্যাগনার, তাই একই সাথে তোমার দুজন স্ত্রীকে রাখা তোমার পক্ষে সম্ভব নয়। দ্রষ্টার কথাগুলো শুনে মন খারাপ করে র্যাগনার ল্যাডব্রোক বাড়িতে ফিরে আসে। সেদিন রাত্রে সে আসলাক তার পরের স্ত্রীর মুখোমুখি হয়। লেগার্থার জনপ্রিয়তা এবং তার গ্রহণযোগ্যতা থেকে আসলাকও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তাই সেদিন রাত্রে আসলাক র্যাগনারকে বলে সে আবার গর্ভবতী হয়েছে এবং তাকে তার এবং লেগার্থার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। কিন্তু র্যাগনার তার কথার কোনো উত্তর দিতে পারছিল না। একে তো লেগার্থার প্রতি তার প্রচণ্ড ভালোবাসা তাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছিল, আর অন্যদিকে ছিল র্যাগনারের অনাগত সন্তানরা। এ সময় বিয়র্ন তার 2 ভাইকে নিয়ে সেখানে হাজির হয়। ফলে নিজের কষ্টটাকে এবার আরও বাড়িয়ে তোলে র্যাগনার ল্যাডব্রোক। যা হোক, সেদিন লেগার্থার সাথে এরপর দেখা করে র্যাগনার, কারণ সে জানত লেগার্থা পরের দিন তার কাছ থেকে চলে যাবে। তাই র্যাগনার লেগার্থাকে শেষবারের মতো বলে তার প্রতি তার মনোভাব পরিবর্তন হবে কিনা। যদি সে তাকে সত্যি ভালোবাসে তবে সে এখানে থেকে যেতে তো পারে। কিন্তু র্যাগনারের কথায় কোনো জবাব দেয় না লেগার্থা। এই চুপ থাকার মাধ্যমে সে মূলত বুঝিয়ে দিয়েছিল তার মনোভাবের বিষয়টা, সে র্যাগনারের সাথে এই কাট্টেঘাটে আর থাকতে পারবে না। পরের দিন সকালে কাউন্সিলরদের নিয়ে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ইংল্যান্ড থেকে একজন একটা খবর নিয়ে আসে। সেখান থেকে র্যাগনার চলে আসার পর রাজা হরিককে অ্যাম্বুশ করা হয়েছিল। সেদিন অনেক যোদ্ধা তাদের জীবন হারিয়েছিল। তবে রাজা হরিক এবং তার ছেলে পালিয়ে যায় এবং অ্যাথেলিস্তানও নিখোঁজ হয়ে যায়। যখন র্যাগনার অ্যাথেলিস্তানের বিষয়টা শুনছিল, তখন লেগার্থা বিয়র্নকে নিয়ে কাউন্সিল হলে উপস্থিত হয়। সবার সামনে লেগার্থা বলে এখানে যে 2-3 দিন সে থেকেছে তাতে তার মনে হয়েছে বিয়র্ন তার বাবার সাথে থাকতেই বেশি আগ্রহী, তাই সে এখন থেকে তাকে এখানে রেখে যাচ্ছে। তাছাড়া সে এখন রাজা সিগবার্ডের স্ত্রী। বৃদ্ধ বয়সী রাজা মারা না যাওয়া পর্যন্ত তার দায়িত্ব সিগবার্ডের পাশে থাকা, তাই তাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। এসব কথা বলার পর লেগার্থা চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তবে এ সময় আসলাককে লেগার্থার দিকে এগিয়ে আসতে দেখা যায়। সে তার প্রতি এবার মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে
এ সময় লেগার্থাও আসলাকে জড়িয়ে ধরে, কিন্তু এসব কিছু লেগার্থা তার মন থেকে করছিল না। সে র্যাগনারকে নিষেধ করে দিলেও তার মন পড়েছিল তার কাছে। কাট্টেঘাটের এই অঞ্চল তার রক্তের সাথে মিশে আছে, কিন্তু নিজেকে একজন বোকা মহিলা হিসেবে ধরে নিয়েই সেদিন শেষ পর্যন্ত বিদায় নেয় লেগার্থা। লেগার্থা চলে গিয়েছিল। রাজা হরিক ইংরেজ ভূমিতে পরাজিত হয়েছিল। অ্যাথেলিস্তান এগবার্টের সেনাদের হাতে ধরা পড়েছিল। সব মিলে র্যাগনারের মাথায় অনেকগুলো চিন্তা এসে ভর করেছিল, কিন্তু তারপরেও সে লেগার্থার সহায়তায় নিজের ভূমি ফিরে পেয়েছিল। কিন্তু সামনে র্যাগনারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং সেগুলো যে তার সামনে অপেক্ষা করে রয়েছে সেটা র্যাগনার ল্যাডব্রক ঠিকই বুঝতে পেরেছিলেন। কি সেই চ্যালেঞ্জগুলো, সেই বিষয়গুলো আমরা দেখব সামনের পর্বে। তো বন্ধুরা, এই দ্বিতীয় সিজনের প্রতিটা পার্ট কেমন লাগছে আপনাদের কাছে, আশা করি সেটা জানাবেন। আমি আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করি এবং সেগুলো নিয়মিত রিপ্লাই দিই। একই সাথে আপনাদের মতামতকে রাখার চেষ্টা করি। যা হোক, সবাই ভালো থাকুন এবং চ্যানেলটাকে আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা একই সাথে ক্লিক করে দিন। সবাই সুস্থ থাকুন, ফিরছি খুব শীঘ্রই।